প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টের আজকের এই নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা গুণোত্তর ধারা নিয়ে কথা বলবো। গুণোত্তর ধারার কি, গুণোত্তর ধারার এর আগে কিন্তু তোমরা সমান্তর ধারা সম্পর্কে জেনেছো, তাই না বন্ধুরা? সমান্তর ধারা, তারপরে সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম, এই সবকিছুই জেনেছো। তার সাথেই সম্পর্কিত হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর অনুক্রম ও ধারার মধ্যে তেমন কিছু পার্থক্য নেই, খুবই সামান্য পার্থক্য বটে, এবং কিছু নতুন সূত্র আমরা এখানে শিখব। প্রথমে বন্ধুরা আমরা গুণোত্তর ধারার সূত্রটি দেখে নিই। গুণোত্তর ধারার সূত্রটি কি? দেখো বন্ধুরা, আমি বোর্ডে কি লিখেছি, যে ধারার পরপর দুটি পদের সাধারণ অনুপাত সবসময় স্থির থাকে বা সমান থাকে তথা ভাগফল সমান, তাকে আমি বলছি গুণোত্তর ধারা। অর্থাৎ যে ধারার ক্ষেত্রে আমি পরপর দুটি পদ, ক্রমিক দুটি পদ অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ, কিংবা দ্বিতীয় পদ বা তৃতীয় পদ বা তৃতীয় পদ বা চতুর্থ পদ, এরকম পরপর দুটি পদের ভাগফল কিংবা যেটাকে আমরা বলে থাকি সাধারণ অনুপাত, এটি যখন সমান হয় তখন আমরা তাকে বলি গুণোত্তর ধারা। বন্ধুরা, আমরা এখানে একটি উদাহরণ দিয়ে রেখেছি, দেখতো উদাহরণে কি দেওয়া আছে। 2 + 4 + 8 + 16 +... +8192। এখানে আমি একটা ধারা লিখেছি, আর ধারাটা লিখলাম কিভাবে বুঝলাম, কারণ আমি দেখো প্রত্যেকটি উপাদানের মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন বসিয়েছি, এটা দ্বারাই বুঝে এটা একটি ধারা। কিন্তু এটা কি ধারা সেটা খুঁজে বের করতে হবে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাকে দেখিয়েছিলাম সমান্তর ধারা, যেখানে পরপর দুটি পদের পার্থক্য সমান, অর্থাৎ দুটি পদের বিয়োগফল সমান। এই ধারার ক্ষেত্রে দেখি তো সেরকমটা হয় কিনা। যেমন দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 4 এবং 2 এদের মধ্যে বিয়োগ করলে আমি কি পাবো? 2 পাবো। আবার 8 আর 4 এর মধ্যে বিয়োগ করলে 4 পাবো। আমরা কি তার মানে পার্থক্য সমান পাচ্ছি? না। কিন্তু বন্ধুরা খেয়াল করো, আমি যদি দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ বলি, অর্থাৎ 4/2 কত পাবো? 2 পাবো। আবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ কি পাবো? 8/4 কত পাবো? আমি 2 পাবো। এভাবে যদি আমি 16/8 করি, আমি কত পাবো? 2 পাবো। অর্থাৎ এখানে আমার ভাগফলটা সব ক্ষেত্রেই কি ক্রমিক দুটি পদের ভাগফল সবসময় সমান থাকছে। তাহলে আমি এটাকে কি বলতে পারি? এটি একটি গুণোত্তর ধারা। বন্ধুরা, গুণোত্তর ধারা বলতে তাহলে কি বুঝলাম? সেই ধারা, গুণোত্তর ধারা হচ্ছে সে সকল ধারা যাদের পরপর দুটি পদের ভাগফল কিংবা যেটাকে আমরা সাধারণ অনুপাত বলি তার সমান, সবসময় সমান, তাকে আমরা বলি গুণোত্তর ধারা। বন্ধুরা, এখানে খেয়াল করো, আমি নিচে কি লিখেছি? গুণোত্তর ধারার n তম পদ। এর পরের লাইনটি লিখেছি যে গুণোত্তর ধারার n তম পদ বা সাধারণ পদ। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাকে বলেছি n তম পদ বা সাধারণ পদ বলতে মূলত বোঝায় যে পদটার মাধ্যমে আমি আসলেই একটি ধারার যে কোনো পদের মান বের করতে পারবো, সেটা 5 নম্বর হোক কিংবা 100 নম্বর হোক, 10 হোক কিংবা 20 নম্বর পদ হোক, সেটাকে আমরা বলছি n তম পদ। অর্থাৎ এই n তম পদের সূত্রকে ব্যবহার করে আমি যে কোনো পদের মান বের করতে পারবো। তাহলে বন্ধুরা দেখো, গুণোত্তর ধারায় n তম পদ কি? গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ হচ্ছে an = a × r⁴n−1। তাহলে বন্ধুরা, গুণোত্তর ধারা n তম পদ কি পেলাম? a × r⁴n−1। দেখো বন্ধুরা, এই যে n−1, এইটা কিন্তু r এর উপরে পাওয়ার হিসেবে আছে, a এর উপরে না। তোমরা আবার এটাকে ভুলে a r⁴n−1 বুঝে নিও না, ঠিক আছে? আমি যখন বলি যে a × r⁴n−1, তার মানে হচ্ছে a আলাদা আকারে গুণাকারে আছে, তারপরে r এর সাথে পাওয়ার হিসেবে n−1 আছে। বন্ধুরা খেয়াল করো, এখানে আমার এই n দ্বারা বোঝাচ্ছি যে n তম পদ বা সাধারণ পদ। অর্থাৎ ধরো আমি যদি তোমাকে বলি 5 নম্বর পদ বের করো, কিংবা যদি তোমাদেরকে বলি 10 নম্বর পদ বের করো, তাহলে n এর মান কত হবে? 5 কিংবা 10, তোমাকে আমি যেটা বের করতে বলবো। এরপরে বন্ধুরা দেখো, আমি সূত্রে কি কি দিয়েছিলাম? এ দ্বারা কি বোঝায়? তোমরা সমান্তর ধারাও দেখেছো, গুণোত্তর ধারার জন্য এ বলতে একই জিনিসকে বোঝায়, সেটি হচ্ছে প্রথম পদ। তাহলে বন্ধুরা, এ কি? একটি ধারার প্রথম পদ। বন্ধুরা, এরপরে দেখো আমি কি দিয়েছি? আর কি? আর হচ্ছে একটি ধারার সাধারণ অনুপাত।
তাহলে গুণোত্তর ধারা আমরা সাধারণ অনুপাত জানি, তাহলে আর হচ্ছে সাধারণ অনুপাত। আর উপরে কি, আর এর উপরে পাওয়ার হিসেবে আছে n-1। এখানে n কি, n দ্বারা বোঝায় তুমি কততম পদ বের করতে বলছো। আমি যদি বলি 5তম পদ, তাহলে n এর মান 5 হবে। যদি বলি যে 10তম পদের মান বের করো, n এর মান 10 হবে। যদি বলি 100তম পদের মান বের করো, n এর মান 100 হবে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা সূত্রটিকে বুঝতে পেরেছো। এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। বন্ধুরা দেখো, সসীম আমরা এই গুণোত্তর ধারাকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি। কি করতে পারি? দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সসীম গুণোত্তর ধারা, অপরটি হচ্ছে অসীম গুণোত্তর ধারা। বন্ধুরা সসীম গুণোত্তর ধারা কি? আমাদের যে এই উদাহরণটি দেওয়া আছে, যে উদাহরণটি আমরা একটু আগে পড়েছি, এটি একটি গুণোত্তর ধারা। তবে যদি আমি তোমাকে নির্দিষ্ট করে বলি, এটি হচ্ছে একটি সসীম গুণোত্তর ধারা। কেন বন্ধুরা? দেখো, কারণ এই গুণোত্তর ধারার শেষ পদটিকে কিন্তু আমি লিখেছি কি 8192। এরপরে কি আর কোনো পদ আছে? নাই। তার মানে যে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ শেষ পদ আমরা জানি, তাকে আমি বলবো সসীম গুণোত্তর ধারা। তাহলে সসীম গুণোত্তর ধারা কি? যে গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট বা শেষ পদ জানা আছে, তাকে আমি বলি সসীম গুণোত্তর ধারা। আর অসীম গুণোত্তর ধারা কি? অসীম গুণোত্তর ধারা হচ্ছে সেই সকল গুণোত্তর ধারা যাদের শেষ পদ আমি জানি না। ঠিক আছে, শেষ পদ আমি জানি না বা শেষ পদ আমার দেওয়া নেই, উল্লেখ করা নেই, তাকে আমি বলি অসীম গুণোত্তর ধারা। তাহলে সসীম গুণোত্তর ধারা কি? সসীম গুণোত্তর ধারা হচ্ছে যাদের শেষ পদ দেওয়া আছে, তাহলে শেষ পদ আছে। আর অসীম গুণোত্তর ধারা কি? যার ক্ষেত্রে আমরা শেষ পদ নেই, অর্থাৎ আমি কোনো শেষ পদ পাই না, সেই ধারাটি চলতেই থাকে, শেষ পদ নেই। বন্ধুরা তাহলে দেখো তো এই উদাহরণটি কি? এই উদাহরণটি কিন্তু হচ্ছে একটি আমার সসীম গুণোত্তর ধারা। এই উদাহরণটি কি? এটি একটি সসীম গুণোত্তর ধারা। এবার যদি আমি তোমাকে একটি অসীম গুণোত্তর ধারার উদাহরণ দেখাই, তাহলে বন্ধুরা দেখো উদাহরণটি দেখতে কিরকম হবে। ধরো আমি যদি তোমাদের কিভাবে লিখি একটি অসীম গুণোত্তর ধারার উদাহরণ, অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা লিখে আমি এটার একটা উদাহরণ তোমাদেরকে লিখি। যেমন ধরো আমি যদি প্রথম পদকে 1 ধরি, প্রথম পদকে আমি 1 ধরলাম, তারপরে দ্বিতীয় পদকে আমি ধরো আমি একটা সাধারণ অনুপাত যদি আমি বজায় রাখি, অর্থাৎ 1 এর পরে আমি সাধারণ অনুপাত হিসেবে 3 বজায় রাখতে পারি কিংবা 2 বজায় রাখতে পারি। তো আমরা সেভাবে কি করব? আমরা ধারাটি দেখে নিব, আমরা একটা এরকম ধারা বানিয়ে ফেলি। বন্ধুরা দেখো, আমরা যে অসীম গুণোত্তর ধারাটি বের করব, এর জন্য ধরো আমি প্রথম পদটিকে ধরে নিলাম 1, তারপরের পদটিকে আমি ধরে নিচ্ছি ধরো 3। তাহলে 3 এর থেকে 1 ভাগ করলে কত হয়? 3। তার মানে আমি সাধারণ পদ হিসেবে 3 ধরে নিচ্ছি। তো এরকম আমি আর একটা, এর পরের পদ কি হবে? 9, কারণ 9 আর 3 এর ভাগফল কি হয়? 3। তারপরের পদ কি হবে? 27। এইভাবে বন্ধুরা দেখো, আমি যখন প্লাস চিহ্নটা দিয়ে 3টা ডট চিহ্ন দিব, এখানে 3টা ডট চিহ্ন, এই কথাটার মানে বোঝাবে যে আমার অসীম গুণোত্তর ধারা এটি একটি অসীম গুণোত্তর ধারা। মানে অর্থাৎ দেখো, আমি প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ দেওয়া আছে, কিন্তু আমি কি শেষ পদ সম্পর্কে জানি? জানি না। মাঝখানে পদ থাকুক না থাকুক, আমরা কিন্তু শেষ পদ সম্পর্কে জানা লাগবে। যেহেতু আমি এটার জন্য শেষ পদ জানি না এবং এই প্লাস চিহ্নের পরে 3টা ডট দেওয়া আছে, তার মানে এরকম পদ আরো চলতে থাকবে। তাহলে আমি এটাকে কি বলবো বন্ধুরা? এটাকে আমি বলবো অসীম গুণোত্তর ধারা। আশা করি তোমরা অসীম গুণোত্তর ধারা এবং সসীম গুণোত্তর ধারা এই দুটি কনসেপ্টই বুঝতে পেরেছো। বন্ধুরা এই গুণোত্তর ধারার আরো কিছু বিষয় রয়েছে। এর মধ্যে প্রথমটি উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে, ধরো আমি যদি তোমাকে একটি বলে দিই প্রশ্নে, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং তার সাধারণ অনুপাত আর এর মান, তুমি কি সেই ধারাটিকে বের করতে পারবে? আমি কিন্তু এটা বলিনি যে সেটি কি ধারা, সসীম না অসীম, তাই তুমি সেই ধারাটিকে অসীম আকারেই লিখবে। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি এইভাবে যে আমাকে কি করো, একটি গুণোত্তর ধারা লিখে দাও যার প্রথম পদ এ সমান সমান ধরো 2, তাহলে আমি প্রথম পদ কি দিলাম? a সমান সমান 2 এবং আমি r এর মান দিলাম, ধরো r এর মান দিলাম 3। এখন আমি তোমাকে বললাম যে আমাকে এরকম একটি ধারা বের করে দেখাও যেখানে প্রথম পদ 2 এবং তাদের সাধারণ অনুপাত r = 3, এটি একটি গুণোত্তর ধারা। তাহলে তুমি কি করবে? তুমি প্রথমে 2-3টা পদ বের করে নেবে। এখন দেখো প্রথম পদের মান তো আমার দেওয়াই আছে, তাহলে আমি দ্বিতীয় পদের মান বের করে নিই। দেখো বন্ধুরা, দ্বিতীয় পদ সমান সমান কি? a into r to the power n-1। সূত্রটি বন্ধুরা মনে আছে তোমাদের? a into r to the power n-1। বন্ধুরা এখানে দেখো, আমি a এর জায়গায় এই 2টা বসাবো, 2,
আর এর জায়গায় 3টা বসাবো, 3 এবং n-1, যেহেতু আমি দ্বিতীয় পদ বলেছি তার মানে n এর মান কত, দ্বিতীয় মানে 2, তাহলে n এর মান 2, 2 - 1। বন্ধুরা 2 - 1 মানে কি 1, অর্থাৎ 3 এর উপরে পাওয়ার থাকবে 1, তাহলে আমার আনসার হবে 2 × 3 বা 6। তাহলে আমার বন্ধুরা দ্বিতীয় পদ কত বের হলো, 6 বের হলো। এরপরে বন্ধুরা দেখো আমি তৃতীয় পদ বের করব ঠিক একইভাবে। কিভাবে, এই সূত্রটি n-তম পদের সূত্র ব্যবহার করে। তাহলে প্রথমে লিখবো এর মান লিখবো, আচ্ছা আমার এখানে এর মান কত, চলো আমরা যদি ডিরেক্টলি বসে, এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান 3 টু দি পাওয়ার n-1 ছিল, n এর মান এখানে কত হবে, তৃতীয় পদে n এর মান 3, তাহলে 3 - 1, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু 3 - 1 মানে কি 2, অর্থাৎ 3 এর উপরে পাওয়ার হিসেবে 2 থাকবে, যেটাকে আমরা 3 স্কোয়ার বলতে পারি। তাহলে তৃতীয় পদ কি হবে বন্ধুরা, 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণী 18, তাহলে আমার তৃতীয় পদটা দাঁড়াচ্ছে 18। তাহলে বন্ধুরা আমি এখানে ধারাটিকে কিভাবে লিখতে পারি, তাহলে নির্ণেয় ধারা, তাহলে নির্ণেয় ধারাটি হচ্ছে প্রথম পদ কি ছিল 2, দ্বিতীয় পদ কি বের হলো 6, তৃতীয় পদ কি বের হলো 18, এরকম প্লাস দিয়ে 3টা ডট চিহ্ন, এর মানে হচ্ছে কি আরো এর পদ আছে। আমি কিন্তু যখন তোমাকে প্রশ্নটি করেছে যে এর মান 2 আর এর মান 3, আমি কিন্তু এটা একদমই উল্লেখ করিনি একবারও যেটি এটি সসীম না অসীম। তাই তুমি এটা যখন এটাকে ধারা হিসেবে দেখাবে, তুমি একটি অসীম ধারা হিসেবে এটাকে দেখাবে, যদিও বা এটি সসীম হতে পারে যদি আমি এটার সীমা নির্দিষ্ট করে দিই। যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা সসীম গুণোত্তর ধারা অসীম গুণোত্তর ধারা বুঝতে পারলে, এবং এই ধারা কিভাবে নির্ণয় করতে হয় গুণোত্তর ধারা তাও তোমরা দেখলে, এবং এই গুণোত্তর ধারা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা দেখতে পেলাম যে গুণোত্তর ধারার n-তম পদ কি। এর পরবর্তীতে আমরা দেখব যে গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এবং গুণোত্তর ধারার অসংখ্যক পদের সমষ্টি।